সবাইকে জুলাই গণপরিসরের আজকের আয়োজনে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই। ছুটির দিনে আপনারা এসেছেন। ঢাকা শহর জুড়ে নানান অনুষ্ঠান। জুলাই গণপরিসর আমাদের অভ্যুত্থান পর্যালোচনার একটি প্ল্যাটফর্ম। আজকে আমাদের ৭ম আয়োজন। আজকের এই আয়োজনের বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, রেভলিউশন, কালার রেভলিউশন নাকি রেজিম চেঞ্জ। প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর জোবায়ের আল মাহমুদ, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক সাইদ ফেরদৌস, উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ডক্টর এবাদুর রহমান, আহ্বায়ক, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ডক্টর মোশাহেদা সুলতানা ঋতু, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, খন্দকার রাকিব, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আরবাইন, মেঘমাল্লাল বসু, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। আমি আলোচকবৃন্দ এবং প্রবন্ধ উপস্থাপককে সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থান, রেভলিউশন, কালার রেভলিউশন নাকি রেজিম চেঞ্জ। প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর জোবায়ের আল মাহমুদ, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই গণপরিসরের ৭ম আয়োজন এবং এখানে প্রবন্ধ পাঠের জন্য আমাকে আমন্ত্রণ করার জন্য সব আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের আলোচনার প্রধান আলোচক, আসলে আমি অ্যাকচুয়ালি জানি না কারা প্রধান, সবাই প্রধান মনে হচ্ছে। তো অধ্যাপক সাইদ অধ্যাপক সাইদ ফেরদৌস, এবাদুর রহমান, মোশাহিদা সুলতানা ঋতু, সরওয়ার তুষার, খন্দকার রাকিব, মেঘমাল্লার বসু এবং উপস্থিত যারা বিজ্ঞজন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। সো এই যে আমি আবার প্রথমেই বিপ্লবী শুভেচ্ছা বলছি, এখানে বিপ্লব শব্দটা কিন্তু আমরা ইনফরমালি বলছি, আপনি এটাকে ক্লাসিক্যালি দেখবেন না। সো এখন আজকের আমার আলোচনার বিষয় যে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানকে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে কীভাবে দেখব। এটা কি একটা বিপ্লব বা গণবিপ্লব, নাকি কালার রিভলিউশন, নাকি রেজিম চেঞ্জ। সো এই প্রেক্ষিতে আমি 3টা ভাগে ভাগ করছি আমার আলোচনা। প্রথমত আমরা দেখব যে এই জুলাই গণঅভ্যুত্থান, এটাকে যে কালার রেভলিউশন বলা হচ্ছে এবং প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক তাত্ত্বিক এবং তারা একাডেমিশিয়ানও, আবার এক শ্রেণীর বুদ্ধিজীবী যারা পতিত রেজিমের সমর্থক এবং ভারতীয় মিডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক যারা, তারাও এটাকে কালার রেভলিউশন বলছেন। তাহলে প্রথমেই আসি কালার রেভলিউশন অ্যাকচুয়ালি কী। কালার রেভলিউশন শব্দটা মূলত রাশিয়া, চায়না, ইরানপন্থী যারা, তারা মার্কিন গণতান্ত্রিক মুভমেন্টকে কালার করার জন্য এটাকে কালার রিভলিউশন বলছে। যদিও কালার রিভলিউশন নর্মালি এমন কান্ট্রিগুলোতেই হয় যেগুলো সোভিয়েত ব্লকভুক্ত ছিল একটা টাইমে, অথবা আরও দীর্ঘদিন যাবৎ যেখানে কোনো গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক মুভমেন্ট ছিল না, ওই ধরনের যে দেশগুলোতে যেখানে অথরিটেরিয়ান অর সেমি অথরিটেরিয়ান শাসন দীর্ঘদিন ধরে চালু ছিল, সেখানে বাইরে থেকে মোস্টলি পশ্চিমা দেশের ফান্ডিং, এনজিও ফান্ডিং এবং ইন্ধনে সুশীল সমাজ, আরবান গ্রুপ, বিজনেস গ্রুপ, তাদের মাধ্যমে একটা গণতান্ত্রিক মুভমেন্ট হয়, যেখানে প্রধান ক্রাইটেরিয়া থাকে শুধুমাত্র রেজিম চেঞ্জ এবং একটা গণতান্ত্রিক কাঠামোর গোড়াপত্তন। তাহলে কালার রিভলিউশনের সাথে আবার রেজিম চেঞ্জও চলে আসে, কিন্তু রেজিম চেঞ্জের পরে যদি খুব বেশি কাঠামোগত পরিবর্তন না হয়, জাস্ট একটা ডেমোক্রেটিক আবহাওয়া থাকে, কিন্তু সেটা পশ্চিমা জিওপলিটিক্যাল স্বার্থ সংরক্ষণের একটা তাগাদা ওই রিভলিউশনে থাকে। যেমন ক্লাসিক এক্সাম্পল ইউক্রেন, জর্জিয়া, বেলারুশ, যুগোস্লাভিয়া, এরপর আরব স্প্রিং। কিন্তু এই প্রত্যেকটা কান্ট্রিগুলোতেই আপনি দেখবেন যে ক্ষমতা কাঠামোর খুব একটা চেঞ্জ হয় নাই, শ্রেণী কাঠামোর চেঞ্জ হয় নাই, উৎপাদন সম্পর্কে চেঞ্জ হয় নাই। এই জন্য এই রিভলিউশনগুলোকে কেউ ক্লাসিক্যাল অর্থে রিভলিউশন বলে না। তাহলে বাংলাদেশে যেটা ঘটেছে যে জুলাই আগস্টের আন্দোলনে, স্পেশালি আমরা যদি ধরি জুলাই 14 তারিখ থেকে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আন্দোলনটা ছিল একটা পেটি বুর্জোয়া
আন্দোলন, যেটাকে আমরা সামাজিক একটা আন্দোলন বলতে পারি। আবার যদি আমরা একটু ডিপলি যাই, এটা যে কোনো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অবশ্যই একটা পলিটিক্যাল আন্দোলন বটে, কিন্তু সেটা সরকার বিরোধী রূপ নিয়েছে 14 তারিখের মাঝরাতে, অর্থাৎ যেদিন আগের মানে পতিত রেজিমের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে স্পেশালি আন্দোলনকারীদেরকে খুবই কটাক্ষ করেছেন রাজাকারের নাতিপুতি বলে। তখন এই যে ব্যাপারটা তাদের আত্মশ্লাঘায় লাগে, ইগোতে লাগে, মর্যাদায় লাগে, এটা একটা গণবিস্ফোরণের মতো রূপ নেয় ছাত্রদের মাঝে, ছাত্রীদের মাঝে। এবং তখন থেকেই এক ধরনের, অর্থাৎ এখানে আত্মমর্যাদা কোশ্চেনটা চলে আসছে, এবং এটা কিন্তু বাইরের ইন্ধনের কোনো ব্যাপার না, অর্থাৎ ইন্টারনাল ডাইনামিক্স, আমাদের দেশের যে ইন্টারনাল ডাইনামিক্স, সেখানে এসে আন্দোলনটা দানা বাঁধা শুরু করে। এখন 15 তারিখে কী ঘটেছিল? 15 তারিখে পুরো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উপর একটা নারকীয় নিপীড়ন হয়েছে, যেটা মোস্টলি একটা বল প্রয়োগ হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমেরিকা প্রেসক্রাইবড কিছু না, বাইরের ইন্ধনও না। তাহলে এখানকার ডায়নামিক্সটা এখানে টার্নিং পয়েন্ট ছিল, অর্থাৎ এটা পেটিবুর্জু আন্দোলনকে যে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়া, সেটার জন্য আগের সরকারই তার বল প্রয়োগই দায়ী। তাহলে এই বল প্রয়োগের চেষ্টাটা গত 15 বছর যাবৎ ছিল। এবং আমরা যদি স্মরণ করি 2014 সালের একটা জালিয়াতির ইলেকশনের পরে আস্তে আস্তে করে গুলির মাধ্যমে সব কিছু সমাধানের একটা চেষ্টা ছিল, কিন্তু এটা 15ই জুলাই এসে এই, তাহলে আগের প্রজন্ম গুলির মুখে কিন্তু এবার বিক্ষোভটা করে নাই, তাহলে এই প্রজন্ম কেন করলো? সেখানে আমরা জেনজির কনসেপ্টটা আনছি, যে এই প্রজন্মের মধ্যে মানে তাদের মধ্যে ইতিহাসের যে চেতনা, অর্থাৎ তারা গত 15 বছর যাবৎ দেখেছে যে এখানে অ্যাকচুয়ালি মানুষের রাজনৈতিক অধিকার নাই, এবং এখানে একটা 3টা ভুয়া ইলেকশন হয়েছে, মানুষের ভোটাধিকার নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, ফেসবুকে কিছু লিকলেস আপনার নিপীড়নমূলক আইন আছে, তারপরে এখানকার যে আইকনিক ফিগার ফেসিবাদী শাসনে তাদের বিরুদ্ধে কিছু লেখা যায় না, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু লেখা যায় না, তারপরে প্রধানমন্ত্রীর বাবার বিরুদ্ধে কিছু লেখা যায় না। ফলে এ ধরনের ঘটনাগুলো কিন্তু তারা ফেস করেছে। এই কারণে 15 জুলাই যখন স্লোগানটা প্রথম শুরু হয় যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটা যে যারাই দিক প্রথম, সেটা ছাত্রদল দিক বা বামপন্থী ছাত্র সংগঠন দিক, এটা একটা মানে আন্দোলনটাকে একটা রাজনৈতিক এবং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা টার্নিং পয়েন্ট ছিল। কিন্তু এরপরে 15 জুলাইয়ের পরে যখন 16ই জুলাই আসে, সেখানে আবু সাইদের উপর যেভাবে গুলি করা হয়েছে এবং তাদের ভিজুয়ালাইজেশন আমরা দেখেছি, এটা বাংলাদেশের জনসাধারণকে এবং সারা বিশ্বের প্রবাসী বাঙালিদেরকে যেভাবে নাড়া দিয়েছে, এটা আরেকটা টার্নিং পয়েন্ট ছিল। তাহলে এই ঘটনাটাও কিন্তু বাইরের প্রেসক্রাইব করা ছিল না। তাহলে দেখা যাচ্ছে আবু সাইদ এখানে বিপ্লবের অথবা গণঅভ্যুত্থানের আইকনিক ফিগার হিসেবে হাজির হয়েছেন, এবং তাকে যেভাবে ঠান্ডা মাথায় অনেকগুলো গুলি করে ঝাঁঝরা করা হয়েছে বুকে, এবং তার এই যে ঢলে পড়ার যে ঘটনাটা, এটা এত বেশি হৃদয় বিদারক ছিল। এই ঘটনাটাই কিন্তু পরবর্তীতে ছাত্রদেরকে, যুবকদেরকে উদ্বুদ্ধ করে, মানে গুলির সামনে তারা বুক পেতে দিচ্ছে। এবং তাদের স্লোগান ছিল, যেটা অন্যান্য আন্দোলনের মধ্যে এই স্লোগানটা আমরা দেখি নাই, যে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এটা কিন্তু আমরা ভিডিওতে দেখেছি, যেটার জন্য বাধ্য হয়ে আরাফাত বলেছেন দে আর ড্রাগড। অ্যাকচুয়ালি এই ঘটনাটাকে ব্যাখ্যা করার মতো কোনো তত্ত্ব আমাদের সমাজে হাজির নাই। এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আপনি সেকুলারিজমের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবেন না, কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবেন না। তবে সেকুলার ফিলোসফার যারা, যেমন হাইডেগার যদি থাকতেন, উনি বলতেন এটা একটা ট্রান্সেন্ডেন্টাল স্পিরিট, মানে এটা বিয়ন্ড ইমাজিনেশন, বিয়ন্ড লজিক, বিয়ন্ড আমাদের ইন্দ্রিয় শক্তির যতটুকু সহ্য করতে পারে, ব্যাখ্যা করতে পারে, তার বাইরে। এটাকে হাইডেগার বলবেন ট্রান্সেন্ডেন্টাল স্পিরিট। আর এই ধরনের মানে গুলির মুখে যে জীবন দিয়ে দেওয়া, এবং 1600-1700 তার মধ্যে আপনি দেখবেন যে 104 জনই শিশু, এটা যে আবু সাইদ যেভাবে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছে, এবং তার এই ঘটনাটাকে আমরা কালার রিভলিউশন দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। এবং এটা ফুকোর ভাষায় এটা পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি অফ দ্য পিপল অফ বাংলাদেশ। কিন্তু ফুকো এটাকে ব্যাখ্যা করেছেন 1979 ইরান রিভলিউশনের ক্ষেত্রে। বাট বাংলাদেশি মানুষ কোনো রিলিজিয়াস আইডিওলজি অথবা ইসলামিক রিভলিউশনের জন্য প্রাণ দেয় নাই, অথবা তারা চায়না বা রাশিয়ান রিভলিউশনও এখানে করতে চায় নাই। তাদের যে পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, এটা ছিল একটা ডেমোক্রেটিক অ্যাসপাইরেশন থেকে,
যে দীর্ঘ 15 বছরের বা 16 বছরের যে ফ্যাসিবাদী শাসন, এই শাসনের বিরুদ্ধে যে ক্ষোভ, এই ক্ষোভটা আগে থেকেই মানুষের মধ্যে ছিল। কিন্তু যদি এটা কালার রিভলিউশন হতো তাহলে 2024-এই কিন্তু আমরা একটা ক্ষমতার পট পরিবর্তন দেখতে পারতাম, বিএনপি যে আন্দোলনটা করেছে। এবং আপনারা জানেন যে পিটার হাস এমন কোনো জায়গায় যায় নাই যে যাতে করে উনি উদ্বুদ্ধ করতে পারেন যাতে মিডল ক্লাস এখানে ঝাঁপাই পড়তে পারেন। কিন্তু প্রথম আলো দরবারে গিয়েছেন, প্রথম আলো রাজি হয় নাই, পরে উনি বাধ্য হয়ে মানব জমিনের কাছে দ্বারস্থ হয়েছেন। তারা খুব একটা ফলপ্রসূ কিছু করতে পারে না এবং মিডল ক্লাস নামে নাই বিএনপির আন্দোলন। 28 অক্টোবরে 10 মিনিটের মধ্যে সেটা ছত্রভঙ্গ হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে ওই কালার রিভলিউশনের চেষ্টা যে আমেরিকা করে নাই তা না, করেছে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে কখন? ইভেন আমেরিকা বাংলাদেশের বিরোধী দলের যে আশা আকাঙ্ক্ষা যে আমেরিকা এখানে গণতান্ত্রিক একটা রূপান্তর করবে, সেটার উপর ছাই ঢেলে দিয়ে তারা পাততাড়ি গুটিয়ে পালিয়েছে এবং পিটার হাস শ্রীলঙ্কাতে চলে গেছেন। এবং এটার কারণ যেটা পরবর্তীতে আমরা মানব জমিনেই পেয়েছি যে মার্কিন পররাষ্ট্র সচিবকে প্রেসার দিয়েছে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং তাদের বক্তব্য হচ্ছে যে এখানে ভারতের চোখে আমেরিকা যে বাংলাদেশকে দেখে সেই নীতিটা আবারও রাখতে হবে। কেন? চীনকে ঠেকানোর জন্য। এবং আমেরিকা এটা এই পাতা ফাঁদে পা দিয়েছে 2007-এ, এবং তখন যে 1/11-র যে পট পরিবর্তন হলো সেটা কিন্তু একটা কালার রিভলিউশন না হলেও একটা রেজিম চেঞ্জ ছিল। এবং সেখানে আমেরিকা এবং ভারত মিলে বাংলাদেশের ব্যাপারে ডিসিশন নিয়েছে যে এখানে একটা 1/11 সরকার আসবে। এবং এরপরে ফ্যাসিস্ট রেজিমের গোড়াপত্তন কিন্তু 2009 থেকেই এখানে। তাহলে আমেরিকা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে চীনকে ঠেকানোর জন্য ভারতের হাতে বাংলাদেশকে চিরস্থায়ীভাবে তুলে দেওয়ার যে একটা নীতি নিয়েছে 2009-এ, সেটারই আরেকটা রূপ আমরা দেখেছি 2014-তে। এবং তখনও কিন্তু মার্কিন রাষ্ট্রদূত বলেছেন মজিনা যে এখানে আমরা একটা ইলেকশন করব, এরপরে এই ইলেকশনটা হয়ে যাক, এরপরে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা হবে এবং আরেকটা ইলেকশন হবে 6 মাসের মধ্যে, কিন্তু সেটা হয় নাই। তাহলে দেখা যায় যে মার্কিন প্রচেষ্টা কিন্তু এখানে কোনো ডেমোক্রেটিক আন্দোলন সফল হয় নাই। 2024-এও কিন্তু আমেরিকা এখানে শেষের দিকে সরে গেছে। তাহলে জুলাইয়ের আন্দোলনে কিন্তু আমেরিকার কোনো যোগসাজশ আমি দেখি না। এবং যেসব তাত্ত্বিক বলেন যে এটা একটা কালার রিভলিউশন, তাদের একটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে 2022-এ র্যাবের উপর নিষেধাজ্ঞা এবং 2024-এর ইলেকশনে পিটার হাসের তৎপরতা, এই দুইটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে মার্কিন আন্তর্জাতিক গণতন্ত্র সংস্থা যেটা রিপাবলিকান ইনস্টিটিউটের ইউথ লিডারশিপ, এবং তার মাধ্যমে র্যাব সঙ্গীত এবং অন্যান্য মানবাধিকারের যে ট্রেনিং বাংলাদেশের ইউথদেরকে দেওয়া হয়। কিন্তু এই 3টা রেফারেন্স দেওয়া হচ্ছে যে এটা যে কালার রিভলিউশন। কিন্তু মার্কিন ইউথ লিডারশিপ প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে রাশিয়া অনেক দিন ধরে করে আসছে এবং ইন্ডিয়া প্রায় হামেশা এটা করে। তাহলে এটার ইম্প্যাক্ট খুবই কম। তাহলে দেখা যাচ্ছে যে এখানকার ইন্টারনাল ডায়নামিক্সটাই কিন্তু আমাদের জুলাই আন্দোলনের মেইন ফোর্স ছিল, যেটা গত 15 বছরের স্বৈরাচারী বা একনায়কতান্ত্রিক শাসন, যেটাকে আমরা অনেকে ফেসিবাদী শাসন বলছি, সেই শাসনের কারণে জনমনে যে ক্ষোভটা ছিল সেটা অলরেডি বারুদের মতো বিস্ফোরণের অবস্থায় ছিল। কিন্তু জুলাইয়ের যে ছাত্রদের উপর গুলি চালানো হলো 16 জুলাই, তারপরে এটাতে একটা স্ফুলিঙ্গের মতো, এটা দাবালনের মতো ছড়িয়ে পড়ে। তাহলে এখানে 2টা ফ্যাক্টর ছিল যেটা এই আন্দোলনের ড্রাইভিং ফোর্স। একটা হচ্ছে গত 15 বছরের যেই স্বৈরতান্ত্রিক শাসন, নিপীড়ন, আর একটা হচ্ছে ছাত্রদের উপর বা জনগণের উপর নির্বিচারে গুলিবর্ষণ। এই 2টা ফ্যাক্টর এখানে আন্দোলনটাকে খুব বেশি ভয়াবহভাবে অ্যান্টি গভর্নমেন্ট করে ফেলে। তাহলে এই 2টাই কিন্তু ইন্টারনাল ফ্যাক্টর। তাহলে এই ইন্টারনাল ফ্যাক্টর যখন চলতে থাকে, আন্দোলনের ডায়নামিক্সটা এত ভয়াবহ আকার ধারণ করে, আমার ধারণা এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তো বটেই, ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং মার্কিন গোয়েন্দা সংস্থাও এটা প্রেডিক্ট করতে পারে নাই। অর্থাৎ জনগণের যেই গণরাজনীতির কৌশল এবং বাংলাদেশের ছাত্রদের যে স্ট্র্যাটেজি এবং তাদের যে গুলির মুখে যে নিজেকে সঁপে দেওয়ার যে ট্রান্সেন্ডেন্টাল স্পিরিট, এটা এতটাই ভয়াবহ ছিল, এতটাই কার্যকরী ছিল যে এটা ডায়নামিক্স বুঝতে ভারত ব্যর্থ হয়েছে এবং আমেরিকাও ব্যর্থ হয়েছে। এবং এই কারণেই আমেরিকা শুধুমাত্র রুটিন কিছু বিবৃতি দিয়েছে, যেটা এখন আমেরিকা দেয়। এই রুটিন বিবৃতি মানে হচ্ছে সে কিন্তু খুব স্ট্রংলি বলে নাই যে এই গণহত্যা বন্ধ করতে হবে। এবং 3 আগস্টের আগে আমেরিকার কোনো স্ট্রং ভূমিকা নাই। 4 আগস্ট যখন 2 এবং 3 আগস্টে জনগণের হাতে ক্ষমতাটা পুরোপুরি চলে যাচ্ছিল, তখন ডোনাল্ড লু
4 আগস্ট প্রেসার দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে, যদি তারা গুলি চালায় তাহলে তাদের যে জাতিসংঘের যে মিশন সেটা থেকে তাদেরকে প্রত্যাহার করা হবে। এখানে আমার রেফারেন্স একটাই, সেটা হচ্ছে জুলকারনাইন সাইর ইনভেস্টিগেটিভ জার্নালিজম, বাট অন্য রেফারেন্স নাই। কিন্তু আগস্টের 3 তারিখে কিন্তু অলরেডি আর্মি ঘোষণা দিয়েছে যে তারা গুলি করবে না। এখন অনেকে এটাকে পুঁজি করে বলছেন, বিশেষ করে মার্কিন মিডিয়া, যে এটা অ্যাকচুয়ালি একটা মিলিটারি কু, যে গণ আন্দোলনের কে সামনে রেখে এটা একটা মিলিটারি কু। কিন্তু আমি এখানে টোটালি দ্বিমত পোষণ করি। আমার মতে বাংলাদেশের জনগণের ট্রান্সেন্ডেন্টাল স্পিরিট এবং একটা গণবিপ্লবের চেতনা এত ভয়াবহ আকারে ধারণ করেছে যে তখন আর্মির পক্ষে, জনগণের বিপক্ষে দাঁড়িয়ে গণবিরোধী হওয়ার ঝুঁকি নেওয়াটা আর্মির পক্ষে স্ট্র্যাটেজিক্যালিও কারেক্ট না। কারণ হচ্ছে তাতে সে 2টা বিষয় হারাবে। আজকে আর্মির যে গ্রহণযোগ্যতা সেটা পুলিশের মতো নাই হয়ে যেতে পারে। কারণ আমার প্রেডিকশন বা ঘটনাটা তো ওই সময় ঘটেছে, কিন্তু জনগণ এত বেশি ক্ষুব্ধ ছিল যে তখন আর্মি যদি গুলি করতো জনগণ হয়তো কিছুদিন পিছু হটতো, কিন্তু এই আন্দোলন আরও বেশি দানা বাঁধত। ফলে আর্মির পক্ষে এটা অপশনই ছিল না গুলি চালানোর। ফলে এটাকে মিলিটারি কুভাবে বলা যাবে না, বরং আর্মি বাধ্য হয়েছে গণ আন্দোলনের কাছে নিজেকে সমর্পণ করতে। তাহলে এটা আমার ব্যাখ্যা হচ্ছে যে এটাতে গণ আন্দোলনের যে স্পিরিট, এই স্পিরিটটা এত বেশি ভয়াবহ ছিল যে এখানে অবশ্যই একটা পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি ছিল। কিন্তু এরপরে এই আন্দোলনটা অনেকটা প্রিম্যাচিউর রিভলিউশন বলা যেতে পারে, যে আন্দোলনে কোনো, কারণ আন্দোলনটা এত খুব কুইকলি ডায়নামিক্সটা চেঞ্জ হয়েছে, বলবিদ্যাটা এত কুইকলি ছিল যে কেউ কোনো প্রস্তুতি নিতে পারে নাই। এই যে কোনো প্রস্তুতি ছিল না, প্ল্যান ছিল না, বিপ্লবী ভাবাদর্শ ছিল না, বিপ্লবী পার্টি ছিল না, এসব কারণে আমরা বলছি এটা ক্লাসিক অর্থে বিপ্লব না। তাহলে ক্লাসিক অর্থে আমাদের কাছে 2 ধরনের বিপ্লবের ধারণা আছে। একটা হচ্ছে বামপন্থী অর্থে, যে চাইনিজ রিভলিউশন ও রাশিয়ান রিভলিউশন, আরেকটা হচ্ছে গণতান্ত্রিক বিপ্লব, যেটার রোল মডেল হচ্ছে 1776-এর বুর্জোয়া মার্কিন গণতান্ত্রিক বিপ্লব। আরেকটা হচ্ছে সেটার পরে জাস্ট কিছুদিন পরে 1789 সালের ফ্রেঞ্চ রিভলিউশন। এখন আপনি যদি দেখেন বাংলাদেশের জনগণ কিন্তু কালার রিভলিউশনের জন্য ওয়েট করে না। কারণ হচ্ছে এখানে সেই ব্রিটিশ আমল থেকে আমরা গণতান্ত্রিক আন্দোলনের জন্য সংগ্রাম করে যাচ্ছি। বাংলাদেশে গণতান্ত্রিক পার্টির যে একটা ফরমেশন, ধরেন বাংলাদেশ বলতে হোল ভারতবর্ষে কংগ্রেস, মুসলিম লীগ, এখানে কিন্তু একটা গণতান্ত্রিক চর্চা ছিল। এরপরে 1977-এর পরে আবার গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, 52-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান, এরপরে 90-এর গণ অভ্যুত্থান। এর মানে বাংলাদেশের জনগণের মধ্যে গণতান্ত্রিক মুভমেন্টের একটা প্র্যাকটিস ঐতিহাসিকভাবে আছে। ফলে বাইরে থেকে কালার রিভলিউশনের দরকার হয় না। এখানে কালার রিভলিউশন তখনই দরকার হয় যখন এই গণ আন্দোলনের বা গণতান্ত্রিক কাঠামোর চর্চাটা জনগণের মধ্যে খুব কম থাকে, যেমন আরব স্প্রিংয়ে সেটা ছিল বা জর্জিয়াতে ছিল। তাহলে এটাকে কালার রিভলিউশন বলাটা অ্যাকচুয়ালি বুদ্ধিবৃত্তিকভাবে অসততা। বরং বাংলাদেশের জনগণের ডায়নামিক্সই হচ্ছে এখানে মেইন ফ্যাক্টর, অর্থাৎ ইন্টারনাল যে ডায়নামিক্স এবং জনগণের সক্রিয় কর্তা সত্তা, যেটাকে আমরা ফুকো বলছেন পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, অর্থাৎ জনগণের সক্রিয় রাজনৈতিক কর্তা সত্তাকে অস্বীকার করে। এটাকে মার্কিন প্রজেক্টেড কালার রিভলিউশন তারাই বলছেন যারা আইদার পতিত রেজিমের সমর্থক অথবা চান না এখানে কোনো বিপ্লবী বা গণতান্ত্রিক কাঠামো দাঁড়িয়ে যাক। তাহলে এখন গণতান্ত্রিক কাঠামো বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে, তাহলে কি গণতন্ত্র এর আগে ছিল না? 72-এ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই? এই জায়গায় এসে আমাদের সাথে অনেকের বুদ্ধিবৃত্তিক ঝগড়াটা এখন হচ্ছে। এবং এই গণ অভ্যুত্থানের একটা পজিটিভ আউটকাম হচ্ছে আমরাই প্রথম বলার সাহস পাচ্ছি বা বলতে পারছি যে 72-এর সংবিধানে ডেমোক্রেটিক কোনো কাঠামোর প্রস্তাবনা রাখা হয় নাই। যদিও ফরহাদ মজার 1990-এর দশকে যখন 90-এর গণ অভ্যুত্থান হয় তখন উনি প্রথম বাংলাদেশে এটা বলেছেন, যে ওনার একটা বিখ্যাত বই আছে সংবিধান ও গণতন্ত্র, সেখানে আপনারা পাবেন যে উনি বলেছেন যে সাংবিধানিক ধারাবাহিকতার নামে আবারও যে 3 জোট জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতার পট পরিবর্তনের দিকেই আগ্রহী হচ্ছে। এখন 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা সেম কাঠামো দেখতে পাচ্ছি। এখন এটাকে গণ অভ্যুত্থান বলে অনেকে স্বীকার করতে চাচ্ছে না এবং এটাকে জাস্ট রেজিম চেঞ্জ, মানে ক্ষমতার পট পরিবর্তন আকারে নিচ্ছে। আপনি যদি আপনার চারপাশে পতিত রেজিমের সমর্থকদের দেখেন, তারা জাস্ট এটাকে ক্ষমতার পালাবদল মনে করছে। আবার বিএনপি সহ বাংলাদেশের এখনকার পলিটিক্যাল যেই পার্টিগুলো, তারাও এটাকে জাস্ট ক্ষমতার পট পরিবর্তন মনে করছে। ইভেন
বিপ্লব তো দূরের কথা, তারা এটাকে এখন গণঅভ্যুত্থানে স্বীকার করতে রাজি না। তাহলে আবারও 90-এর যে একটা রাজনীতি, যে সাংবিধানিক ধারাবাহিকতা রাজনীতি, সেটা হাজির হচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি বলছি এটা একটা প্রিম্যাচিউর ডেমোক্রেটিক রিভলিউশন ছিল, যেটাতে বাংলাদেশের এই গণতান্ত্রিক যে বিপ্লব, এটার সাথে মিলে যায় হচ্ছে মার্কিন বুর্জোয়া গণতন্ত্রের একটা প্রোটোটাইপ মডেল এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সাথে সাথে ফ্রেঞ্চ রিভলিউশনের একটা আকাঙ্ক্ষাও এখানে আছে। অর্থাৎ দুইটা রিভলিউশনে যেহেতু জনগণের সার্বভৌমত্বের কথা বলে, যেটাকে আমরা বলছি পিপলস সভারেন্টি, অর্থাৎ গণসার্বভৌমত্ব, সেই আকাঙ্ক্ষাটা জনগণের মধ্যে আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই বিপ্লবের, মানে বিপ্লব বলতে এই গণঅভ্যুত্থানের পরে এটাকে যে ট্রান্সলেট করে ক্ষমতা কাঠামোতে আনা হবে, সেটা আর হয় নাই। এটা না হওয়ার পেছনে আবারও বলছি যে তাত্ত্বিকভাবে প্রথম দিকে বলা হচ্ছে এটা কোনো বিপ্লব না, এটা কোনো কিছুই না। তাহলে একটা আপনি মাত্র 15 দিনের একটা আন্দোলন করলেন, এরপরেই বুদ্ধিজীবীরা বলা শুরু করছে এটা কোনো বিপ্লব না, তাহলে বিপ্লবটা হবে কীভাবে? ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছে 10 বছর যাবৎ, চাইনিজ রিভলিউশন 22 বছর যাবৎ। তাহলে আপনি কোনো সময় দিতে চাচ্ছেন না, আপনি বলতেছেন না এটা কোনো ডেমোক্রেটিক রিভলিউশন হয় নাই, এটা। তাহলে এখানে মূলত সমস্যাটা আমি মনে করি যে বাংলাদেশের বুদ্ধিভিত্তিক জগতে যেহেতু বামপন্থী সাহিত্যের প্রভাব বেশি, ফলে তারা বিপ্লব বলতে মাত্রই বুঝে যে রাশিয়ান রিভলিউশন অথবা চাইনিজ রিভলিউশন। কিন্তু আমেরিকা যদি একটা রিভলিউশন 1776-এ হয়েছে, সেটা তারা স্বীকার করতে রাজি না। এই ক্ষেত্রে অনেক তাত্ত্বিক তারা বলেন যে ক্ষমতা কাঠামোর মধ্যে যদি শ্রেণী রূপান্তর না ঘটে অথবা উৎপাদন সম্পর্কের পরিবর্তন না ঘটে, তাহলে বিপ্লব হবে না। এটা যদি ধরে নিই, তাহলে একে ফজলুল হকের যে কৃষক শ্রমিক প্রজা পার্টি, তারাও কিন্তু বিপ্লব করেছে। কারণ তারা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে জমিদারি প্রথা, সেটার উচ্ছেদ করে জমির মালিকানার যেই মালিকানা চেঞ্জ করে দিয়েছে, এবং তার মধ্যে এখানে একটা মধ্যবিত্ত ডেভেলপ করেছে। কিন্তু তাহলে 1947-এ সে পট পরিবর্তনকে কি আমরা রিভলিউশন বলি? বলবো না। কেন বলি না? কারণ হচ্ছে ওখানে ঔপনিবেশিক শাসন কাঠামো এবং রাজনৈতিক কাঠামোর কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ 47-এর পরে পাকিস্তানে যে ঔপনিবেশিক কাঠামো, ব্রিটিশ কাঠামো, সেটা টোটালি রয়ে গেছে। তাহলে এই লজিকে যদি আপনি বলেন যে উৎপাদন সম্পর্কে চেঞ্জই বিপ্লব, তা রাজনৈতিক ক্ষমতা কাঠামোর চেঞ্জ হোক বা না হোক, সেখানে শুধুমাত্র উৎপাদন সম্পর্ক বা শ্রেণী রূপান্তরী বিপ্লব, তাহলে কিন্তু 47-এ এটাকে বিপ্লব বলতে হবে। কিন্তু আমরা সেটা বিপ্লব বলছি না। তাহলে এখানে আমি মনে করি যে বিপ্লব বলতে আমরা দুই ধরনের কাঠামোকেই স্বীকার করতে হবে। একটা হতে পারে উৎপাদন সম্পর্কের মূল উৎপাদন করা, আরেকটা হতে পারে ক্ষমতা কাঠামোতে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। তাহলে ক্ষমতা কাঠামোতে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা মানে হচ্ছে এখানে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের যে মূল কথা, সেটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতাকে, ব্যক্তির সার্বভৌমত্বকে আমি অবশ্যই মূল ফোকাসে রাখতে হবে, এবং তার এগেনস্টে রাষ্ট্র, সংবিধান, সরকার কোনো অ্যাকশন নিতে পারবে না। এটা বাংলাদেশের সংবিধানে লেখা নাই। বাংলাদেশের সংবিধানে আমরা এতটুকু 72-এর সংবিধানে এতটুকু পর্যন্ত আগাতে পারছি যে এখানে জনগণের রাজনীতি করার অধিকার স্বীকৃত, এখানে জনগণের মানবাধিকারের কথা বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। কিন্তু এক হাতে আমি তাকে ব্যক্তিগত স্বাধীনতা দিচ্ছি, আরেক হাতে ক্ষমতা কাঠামোর মধ্যে আমি কেড়ে নিচ্ছি তার অন্যান্য স্বাধীনতা। যেমন যখনই রাষ্ট্রের কোশ্চেন আসে, রাষ্ট্রের স্ট্যাবিলিটির কোশ্চেন আসে, যখনই সরকারের স্থিতিশীলতার কোশ্চেন আসে জননিরাপত্তার নামে, তখন ব্যক্তির যে অধিকার সেটা ক্ষুণ্ণ করা হয়। এই জন্যই শুধু গত 15 বছর না, 72-এর পর থেকে প্রত্যেকটা শাসন আমলে আমরা দেখেছি যে জনগণের রাইটস কীভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে এই সাংবিধানিক ধারাবাহিকতার নামে। ফলে আমরা বলছি যে এই সংবিধানেই দিয়ে আমাদের আর চলবে না, বরং আমাদের এখন নতুন একটা সংবিধান দরকার, যে এই সংবিধানের ব্যক্তির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে, মানে নাগরিকই সার্বভৌম হবে, রাষ্ট্র, সরকার এবং দল নয়, সংসদ নয়। তাহলে এখন বাংলাদেশে যেটা আছে সেটাকে আমরা বলছি যে সংসদীয় স্বৈরতন্ত্র অথবা সাংবিধানিক স্বৈরতন্ত্র অথবা সাংবিধানিক ফ্যাসিবাদ। অর্থাৎ সংবিধানে জাস্টিফাই করছে যে এটা এই ফ্যাসিস্ট কাঠামোটাকে। তাহলে এটা যদি চেঞ্জ না হয়, তাহলে আমরা এই ডেমোক্রেটিক রূপান্তর করতে পারবো না। এই কারণে আন্দোলনের যারা লিডার, ছাত্রনেতা নাহিদ ইসলাম অথবা আসিফ মাহমুদ, তারা কিন্তু বারবার বলেছেন, ইভেন 5 আগস্টে বলেছেন যে এটা আমরা ফ্যাসিবাদী কাঠামো মূলচ্ছেদ করতে চাই। এর পরবর্তীতে ক্ষমতা কাঠামোতে
যেহেতু আমি বলছি এটা একটা প্রি ম্যাচিউর রিভলিউশন ছিল, কোনো পরিকল্পনা ছিল না, কোনো বিপ্লবী ভাবাদর্শ নাই, কোনো আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক ছিল না, ফলে কি করতে হবে এটা নিয়ে আসলে আমাদের কোনো প্রিপারেশন ছিল না। এই জায়গায় এসে ছাত্ররা অথবা তাদেরকে যে গাইড দেওয়া সেটা বাংলাদেশের বুদ্ধিভিত্তিক সমাজ করতে পারে নাই, এবং বাংলাদেশের রাজনীতিবিদরাও এই ধরনের ধারণা পোষণ করেন না। ফলে এখানে অ্যাকচুয়ালি গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চাটা এই পর্যায়ে নাই যে আমরা কীভাবে গণতান্ত্রিক রাষ্ট্র রূপান্তর করব। প্রবলেম হচ্ছে আমরা যে এখন গণসার্বভৌমত্বের কথা বলি, পিপল সভারেন্টির কথা বলি, এটা মন্টেস্কুর বইতে আছে, এটা রুশোর বইতে আছে, কিন্তু এগুলোও বাংলাদেশে চর্চা হয় না। এই ধরনের কথা বলাকেও বাংলাদেশে বিপ্লবী কথা বলা হয়, বিপ্লবী কথা মনে করা হয়। এর কারণ আছে, এর কারণ হচ্ছে আমাদের এখানে দীর্ঘ ঔপনিবেশিক শাসনের কারণে ব্রিটিশ যে আইনগুলো, যেমন 1860 সালে যে পেনাল কোড, 1889 সালের যে জবানবন্দি, এই সব কিছু এখনও কিন্তু অক্ষত আছে। ফলে আপনার ঔপনিবেশিক আইন সব কিছু অক্ষত আছে, ঔপনিবেশিক কাঠামো সব অক্ষত আছে। পাকিস্তান আমলে ব্রিটিশ ঔপনিবেশিক কাঠামো অক্ষত ছিল, দেশ স্বাধীনের পরে 71-এর পরেও ব্রিটিশ ঔপনিবেশিক কাঠামো অক্ষত আছে। এর সাথে যুক্ত হয়েছে বাকশালের কাঠামো, এর সাথে যুক্ত হয়েছে গত 15 বছরের ফেসিবাদী মডেল। ফলে একটা যেই জায়গায় এসে বাংলাদেশ দাঁড়িয়েছে, সেখানে গণতন্ত্রের কথা বলাটাও কিন্তু, বা যেটা গণতান্ত্রিক বিপ্লবের কথা বলা, এটাও কিন্তু একটা বিপ্লবী কাজ। সেই অর্থে আমরা এটাকে বিপ্লব বলছি, অর্থাৎ ক্লাসিক্যাল অর্থে রেডিক্যাল বিপ্লব এটাকে এখানে বলা হচ্ছে না। আমার মনে হয় যারা এটাকে বিপ্লব বলছেন তারা সবাই জানেন যে তারা এখানে কোনো ধর্মীয় ভাবাদর্শ অথবা বামপন্থী বিপ্লব করেন নাই, সবাই ডেমোক্রেটিক রিভলিউশনের কথাই বলছেন। এখন এই জায়গা থেকে তাহলে ডেমোক্রেটিক রিভলিউশনকে আমাদের এখানে কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেটার কথা আগেই বললাম যে আমরা যে বিপ্লবের যে সাহিত্য, সেই সাহিত্য থেকে যতটুকু পড়েছি আমরা মনে করি যে উৎপাদন সম্পর্কে চেঞ্জ না হলে বিপ্লব হবে না, কিন্তু সেটা তো রেডিক্যাল রিভলিউশন, কিন্তু ডেমোক্রেটিক রিভলিউশনও তো পসিবল। এবং সেই জায়গা থেকে আমি যে এটাকে ব্যাখ্যা করি, একটা বিপ্লবী সম্ভাবনাময় গণ অভ্যুত্থান আমরা করেছি, কিন্তু সেই বিপ্লবী সম্ভাবনা হচ্ছে একটা ডেমোক্রেটিক রিভলিউশনের সম্ভাবনা, এবং যেখানে ব্যক্তির অধিকার, মানুষের মর্যাদা এটা সংরক্ষিত থাকবে, এবং সেটাকে কাঠামোতে রূপান্তর করার জন্য আমাদের নতুন গঠনতন্ত্র দরকার। এবং সেই নতুন গঠনতন্ত্র তখনই হবে যখন আমরা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করব। এখন সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে গেলেই রাজনীতিবিদরা বাধা দিচ্ছে, বুদ্ধিজীবীরা বাধা দিচ্ছে, আমাদেরকে হটকারী বলছে, আমাদেরকে বলছে আমরা অতি বিপ্লবী, অথচ এটা বিপ্লবের কোনো কথাই নেই। ফ্রান্সে 5ম রিপাবলিক চলছে, তাহলে বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক হতেই পারে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা 71, আমাদের এখানে প্রোপাগান্ডা আছে, আমরা মনে করি যে 71ই বাংলাদেশের ইতিহাসের এন্ড অফ দ্য হিস্ট্রি। নো, আমরা 71-এ অনেক দূর এগিয়েছি, কিন্তু ওই সময় আমাদের জনগণের কালেকটিভ কনসাসনেস এই পর্যায়ে ছিল না যে আমরা খুব বেশি আগাতে পারবো। ফলে 72-এর যে সংবিধান, সেটাতে যতটুকু রক্ষিত হয়েছে, কিন্তু এর চেয়ে তো এখন আজকে 53 বছর পরে জনগণের যে রাজনৈতিক এবং সামাজিক কনসাসনেস, সেটা কি বাড়তে পারে না? সেটা বাড়লে আমরা যদি সেই অনুযায়ী রাষ্ট্রে বা সংবিধানের সংস্কার আনি অথবা বৈপ্লবিক পরিবর্তন আনি, সেটা কেন প্রগতিশীলতা হবে না? অথচ এই ধরনের যারা 72-এর সংবিধানকে রক্ষা করার একটা মৌলবাদী কায়দায় যুক্তি দেন, তারাই আবার নিজেদেরকে প্রগতিশীল দাবি করেন। এটা টোটালি একটা মানে পশ্চাৎপদতা, যে জনগণের রাজনৈতিক কনসাসনেসের সাথে সাথে তার গঠনতন্ত্র কিন্তু পরিবর্তিত হবে এবং প্রগতিশীলতার দিকে যাবে, কিন্তু এটা এখন বাধা দেওয়া হচ্ছে। তাহলে এই বাধাটা কারা দিচ্ছে? প্রথমত আপনাকে এটা স্বীকার করতে হবে যে একটা রাষ্ট্র ক্ষমতা কখনোই মানে টি পার্টি না। এখন আমরা এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করলাম যে আমরা বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের পরে এমন একটা সরকার তৈরি করলাম যেটা টোটালি প্রোটোটাইপ অফ 111 মডেল, এবং এটা প্রথম থেকে আমরা যারা সচেতন তারা জানেন যে এই 111 মডেলের সরকার দিয়ে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা পসিবল না। এই কারণে সমস্যাটা এখন হচ্ছে, এবং এই সুযোগটা নিয়ে অর্থাৎ আপনি যখনই কোনো একটা কাজ করতে যাবেন তখনই এই তর্কটা চলে আসছে যে এটা কি সাংবিধানিক সংকট তৈরি করবে, আমরা তো বিপ্লব করি নাই। ফলে এই তর্কগুলো যে হাজির হচ্ছে, এটার সবচেয়ে বড় সমস্যাটা তৈরি হয়েছে আমরা গণঅভ্যুত্থানের পর যে সরকার তৈরি করেছি, সেই সরকারটা সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, অর্থাৎ উকিরি কায়দায় এই গণঅভ্যুত্থানকে আমরা ঢুকিয়ে দিয়েছি সংবিধানের মধ্যে। এটাই ছিল সবচেয়ে বড় ব্যর্থতা, এবং এ কারণে আমাদেরকে এখন চুপ্পুর অপসারণের ক্ষেত্রে
ছাত্ররা পিছু হটতে বাধ্য হয়েছে এবং এটাই হচ্ছে ছাত্রদের পরাজয়ের প্রথম ধাপ, যে তারা চুক্তির অপসারণে এবং সেকেন্ড রিপাবলিক ঘোষণাতে টোটালি ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার জন্য দায়ী হচ্ছে রাজনৈতিক দলগুলো। তাহলে রাজনৈতিক দলগুলো এখন যে সাংবিধানিক ধারাবাহিকতার রাজনীতির কথা বলছে, এটা টোটালি 90-এর গণ অভ্যুত্থানের পরে এই ঘটনাটা ঘটেছে। আবারও এখন 90-এর মতোই এখন রেজিম চেঞ্জের মতো করে দেখা হচ্ছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তারা চাচ্ছে যে বর্তমান যে চলমান শাসনতন্ত্র বা সংবিধান অথবা রাষ্ট্র কাঠামো এটা বজায় রেখে শাসন কার্য পরিচালনা করতে। তাহলে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সুবিধাটা কী? তাদের সুবিধা হচ্ছে যে তাদের রাজনৈতিক দলের যে নেতাকর্মী তাদের বা রাজনৈতিক দলের মধ্যেই গণতান্ত্রিক চর্চা নাই, সংস্কার হয় নাই, ফলে এ ধরনের একটা অগণতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে আমরা যারা গণতান্ত্রিক কাঠামোর কথা বলছি সেটা কম্প্যাটিবল না। ফলে শাসনতন্ত্র চালানোর জন্য রাজনৈতিক দলগুলোকে বিদ্যমান কাঠামো বজায় রাখতে হবে। এখানে এসে আবার যোগ হয়েছে এজেন্সি পলিটিক্স। এখন কিন্তু অনেকেই বলছেন যে না, এজেন্সি পলিটিক্সের মুখে এসে অর্থাৎ এখানে 3টা ঘটনা ঘটে গেছে এর মাঝে। একটা হচ্ছে ডিপ স্টেট, যেটাকে আমরা বলছি অলিগার্কদের নিয়ন্ত্রিত। এই ডিপ স্টেট চাচ্ছে না কোনো পরিবর্তন হোক এবং সেটার একটা মাপকাঠি হচ্ছে আন্দোলনের পরেই দেখবেন যে একে আজাদ খান দেখা করেছেন প্রেসিডেন্টের সাথে এবং আমার ধারণা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তখনও ছিল যে এটা কোনোভাবেই যাতে বিপ্লবী আকাঙ্ক্ষার দিকে না যায়। আর রাজনৈতিক দলগুলো সুযোগ খুঁজতেছিল এবং তারা এমন একটা সুযোগেই তারা হচ্ছে এখন ছাত্রদের সাথে একটা বিরোধে জড়িয়ে গেছে যে তারা সংবিধান চেঞ্জ করতে চাইবে না এবং যা কিছুই হবে সব কিছু নতুন সরকার অর্থাৎ নতুন সংসদই চেঞ্জ করবে। কিন্তু এইটাতে আমরা জনগণ আস্থা রাখতে পারছি না, কারণ হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও কিন্তু সংসদ এ ধরনের সংস্কারমূলক কাজ করে নাই। এখানে আরেকটা ব্যাপার আছে, যেই সংবিধানের উপর ভিত্তি করে একটা সংসদীয় ইলেকশন হবে, ওই সংসদ কি সংবিধান পরিবর্তন করতে পারবে? যেখানে বর্তমান সংবিধানের 7-এর ক ধারায় বলা হয়েছে যে সংবিধানের পরিবর্তনের কোনো ইন্ধন বা ইচ্ছা বা চেষ্টা এটাকে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলা হয়েছে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যাবে। এবং আমি যে এখন সংবিধান পরিবর্তনের কথা বলছি, আজকে আগামী দিনে যদি পতিত রেজিম চলে আসে, সে বলবে যে আপনি তো সংবিধান পরিবর্তনের কথা বলছেন, এটা তো রাষ্ট্রদ্রোহিতা। এবং আমার বেশ কয়েকজন কলিগ তারা ইনবক্স যোদ্ধা হয়ে গেছেন, তারা সামনে সরাসরি কিছু বলেন না, তারা আমাকে ইনবক্সে আসি 7-এর বি বারবার দেখাচ্ছেন এবং এটাকে আমি থ্রেট আকারে নিচ্ছি যে তারা থ্রেট দিচ্ছেন যে সংবিধানের পরিবর্তনের কথা বলা মানে হচ্ছে এটা এই সাংবিধানিক কাঠামোতে এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা এবং আসলেই কিন্তু এটা রাষ্ট্রদ্রোহিতা যদি আপনি বর্তমান সংবিধান মানেন। কিন্তু এই সংবিধান মেনেই তো কোনো গণঅভ্যুত্থান হয় নাই। তাহলে গণঅভ্যুত্থান যখন হয়েছে, গণঅভ্যুত্থান অনুযায়ী এই সংবিধান অনুযায়ী এই গণঅভ্যুত্থান টোটালি অবৈধ। তাহলে এখানে আপনি কেন সংবিধান যখন গণঅভ্যুত্থানটা সফল হলো তখন সংবিধানকে স্থগিত করেন নাই? যেখানে সামরিক শাসন পর্যন্ত সামরিক ফরমান জারি করা হয় এবং সেটা অবৈধ থাকে না, তাহলে একটা এর চেয়ে বেশি জনগণের সাপোর্ট আপনি কোথায় পাবেন? এবং আমি যতটুকু পড়েছি বিপ্লবের ইতিহাস, বাংলাদেশের 5 আগস্টে যে পরিমাণ জনগণ নেমেছে এটা অন্য কোনো দেশে নামে নাই, কারণ বাংলাদেশের জনগণ হচ্ছে অ্যাটলিস্ট 20 কোটি। তাহলে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন, এটা পৃথিবীর যে কোনো বিপ্লবের চেয়ে বেশি জনগণ মাঠে নেমেছে ওই দিন। তাহলে আপনি এই হিস্ট্রিগুলো কেন বলেন না? বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হলো এর চেয়ে বেশি গণবিপ্লব পসিবল না 5 আগস্টের ঘটনাটা বা তার আগের যে ঘটনাগুলো বলছে। তাহলে বরং অনেকগুলো বিপ্লব সফল হয় যেখানে এর চেয়ে অনেক কম জনগণের অংশগ্রহণের মাধ্যমে। তাহলে এই মুহূর্তে কি অ্যাকচুয়ালি আমাদের পক্ষে ওই ধরনের ক্লাসিক্যাল রেডিক্যাল রিভলিউশন করা পসিবল? এটা কিন্তু পোস্ট মডার্ন যুগ। আমরা যারা বিপ্লবের ক্লাসিক্যাল মডেলের কথা বলছি তারা কিন্তু মডার্নিজমের কনসেপ্ট অনুযায়ী বিপ্লবকে ব্যাখ্যা করছি। মডার্নিজমের কনসেপ্ট হচ্ছে মানব জাতির একটা গ্র্যান্ড ন্যারেটিভ থাকবে, একটা গ্র্যান্ড আইডিওলজি থাকবে, সেই গ্র্যান্ড আইডিওলজির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে একটা পার্টি হবে, তারাই বিপ্লব করবে এবং ওই বিপ্লবী মতাদর্শ সবাইকে মানতে হবে। কিন্তু মডার্ন যুগে, স্পেশালি পোস্ট মডার্ন যুগে, যেটা হাইপার রিয়েলিটির যুগে, যেখানে আপনার এআই যুগ চলে আসছে, চতুর্থ শিল্প বিপ্লব শেষ, এখানে গ্লোবালি আপনার সব কিছু মিথস্ক্রিয়া করছে, নানান আইডিয়া আপনি সব কিছু ফেসবুকে পাচ্ছেন এবং আপনি টেলিভিশনের মাধ্যমে আসছে। এটা গ্লোবালাইজেশনের যুগে আপনার একই সমাজে একই সময়ে মাল্টিপল আইডিওলজি এখানে সমাজের মধ্যে চর্চা হচ্ছে। ফলে কোনো গ্র্যান্ড ন্যারেটিভের তত্ত্ব এখানে টোটালি ফেল। কোনো কিছুই ইসলামী ভাষণও গ্র্যান্ড ন্যারেটিভ না, বামপন্থী কায়দাও গ্র্যান্ড ন্যারেটিভ না, তারপরে আপনার অন্য কোনো ভাষণও গ্র্যান্ড ন্যারেটিভ না। ফলে যখন একই সমাজে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে গ্র্যান্ড ন্যারেটিভ তত্ত্ব এখন ফেল করছে, গ্র্যান্ড ন্যারেটিভ পসিবল না। ফলে গ্র্যান্ড ন্যারেটিভ
তত্ত্বের ভিত্তিতে আপনি একটা বিপ্লব করবেন, এটা এই মুহূর্তে পসিবল না এবং এটা দরকারও নাই। এখন বিপ্লবের কাঠামোই হবে এরকম ডেমোক্রেটিক, যেখানে সবাই নানা মত পথে নানা আইডিওলজির সবাই সাম্যাবস্থানে একটা সিম্বায়সিস তৈরি করবে, তারা একসাথে আন্দোলন করবে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে বা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, অথবা কোনো একটা এনভায়রনমেন্টাল বিষয় নিয়ে আন্দোলন হতে পারে। এবং ফলে এটা একটা কালেকটিভ একটা গোলকে সামনে রেখে গণ আন্দোলনের রূপ এই মুহূর্তে পোস্টমডার্ন যুগে এরকমই হবে। ফলে আমি এটাকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল জুলাই আগস্টের, এই ফ্যানোমেনাটাকে ক্লাসিক্যাল রিভলিউশনও বলছি না, আবার রেডিক্যাল মানে কালার রিভলিউশনও বলছি না। এর মাঝে কালার রিভলিউশনের যে ইঙ্গিত সেটাও আছে, কারণ আপনার কালার রেভলিউশনে আমরা শুধুমাত্র রেজিম চেঞ্জ দেখতে পাই এবং একটা ভ্যাকুয়াম তৈরি হয়, ওই ভ্যাকুয়ামে এজেন্সি এসে সব কিছু নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে এখন যেটা ঘটতেছে যে আপনার কোনো বিপ্লবী পার্টি নাই, একটা ভ্যাকুয়াম তৈরি হলো, এই ভ্যাকুয়ামে এখন আমেরিকা, তারপরে ভারত বা অন্যান্য শক্তি তারা যেরকম প্রভাব বিস্তার করছে, আবার যে জনগণের যে গণতান্ত্রিক শক্তিগুলো তারাও কিন্তু ট্রাই করছে প্রভাব বিস্তার করতে। আবার এখানে দেখবেন যে আন্দোলনের পরে নানান ফরম্যাটে সবাই ভাগ হয়ে তার নিজস্ব মডেলের রাষ্ট্র কাঠামোর দাবি জানাচ্ছে। তাহলে এটাই প্রমাণ করে যে আন্দোলন অ্যাকচুয়ালি কোনো সুনির্দিষ্ট একটা কাঠামো দিয়ে হয় নাই। ফলে এটা ছিল একটা স্বতঃস্ফূর্ত ক্যাওটিক অর্গানিক মুভমেন্ট, যেটাতে কোনো গোল ছিল না, কিন্তু একটাই গোল ছিল হিডেন, যেটাকে আমরা বলি যে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা মানে এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটাই আমাদের মধ্যে ঐক্যের একটা সূত্র তৈরি করেছে, যার ভিত্তিতেই আমরা বলি যে এটা বাংলাদেশে যেটা হয়েছে এটা একটা নিউ ওয়েভ অফ ডেমোক্রেটিক রিভলিউশন, যেটা অরিজিনটা বাংলাদেশ, কিন্তু এটার সাথে আপনি মিলাতে পারেন মার্কিন বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সাথে অথবা ফ্রেঞ্চ রিভলিউশনের সাথে। কিন্তু আমাদের সেই আন্দোলনটা বা এই গণঅভ্যুত্থানটা এখন ব্যর্থ হতে চলেছে, কারণ হচ্ছে যে গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা আমরা দেখেছি, সেটা আমরা আশঙ্কা করছি যে ডিপ স্টেট এবং এজেন্সি পলিটিক্স এখানে জয়ী হয়ে যাচ্ছে এবং তার সাথে যোগ সাজস করেছে রাজনৈতিক দলগুলো। এবং এটা তিনটা বলয়, ডিপ স্টেট তারা এখানে বাংলাদেশের যে কাঠামো, এই কাঠামোর মধ্যে দিয়ে তারা লুটপাটের রাজনীতি করতে চায়, আবার তাদের সাথে যুক্ত হয়েছে পলিটিক্যাল পার্টিগুলো, তারা চায় যে এই শাসনতন্ত্র এই কাঠামো বজায় রেখে তারা আগামীতে ক্ষমতা চর্চা করবে। আর এর সাথে তাহলে একটা গণঅভ্যুত্থানের পরে একটা ডেমোক্রেটিক শক্তিশালী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেটা পার্শ্ববর্তী দেশের জন্য যেরকম সমস্যাজনক, আবার আমেরিকার জন্যও তো এটা সমস্যাজনক। তাহলে এই জায়গায় এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল অ্যাক্টরস যারা, তারা কিন্তু এই গণঅভ্যুত্থানকে রেজিম চেঞ্জে পর্যবেসিত করার রাজনীতি শুরু করছে, যেটাকে আমরা সংক্ষেপে বলি যে সাংবিধানিক ধারাবাহিকতার রাজনীতি। তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার রাজনীতি মানে হচ্ছে ডিপ স্টেট এজেন্সি, অর্থাৎ গ্লোবাল অ্যান্ড রিজিওনাল পাওয়ার্স অ্যান্ড পলিটিক্যাল পার্টিস, তাদের মধ্যে একটা কনসেনসাস তলে তলে হচ্ছে, যাতে করে তারা বিদ্যমান কাঠামো বজায় রাখবে, শুধু সুগার কোটের দায় সারা গোছের একটা সংস্কার করবে এবং করে তারা একটা ইলেকশন করবে, ক্ষমতার পট পরিবর্তন হবে, সব কিছু আগের মতো থাকবে। অর্থাৎ 90-এর গণঅভ্যুত্থানে যেরকম আমরা ব্যর্থ হয়েছি, এবারও আমরা ব্যর্থতার দিকে যাচ্ছি। এখন এই ক্ষেত্রে একটাই সমাধান আছে, যেটা এখনও সময় শেষ হয়ে যায় নাই, সেটা হচ্ছে দেশের গণতান্ত্রিক শক্তিগুলো, এলিমেন্টসগুলো, এই এলিমেন্টসগুলোর কোনো কাঠামো নাই, এই এলিমেন্টসগুলোর প্রত্যেকটা জায়গায় আছে। এটা বিএনপিতেও এই কাঠামোটা আছে, তারপর বামপন্থী রাজনৈতিক দলের মধ্যেও এই কাঠামোটা আছে, যে সবার মধ্যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে। এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যাদের মধ্যে আছে, তারা যদি আবার নতুন করে রিঅর্গানাইজ হয় এবং ছাত্ররাও যদি এর সাথে যুক্ত হয় এবং এর সাথে যদি আমরা শ্রমিক এবং কৃষকদের যুক্ত করতে পারি, তাহলে নতুন যে নিউ ওয়েভ অফ মুভমেন্ট যদি আমরা দাঁড় করাতে পারি, সেটা কতদিন লাগবে উই ডোন্ট নো। কিন্তু রিসেন্ট ঘটনাবলিতে আমরা আশা পাচ্ছি না। যেমন রিক্সা শ্রমিকদের, অটোরিক্সা বা এদের ব্যাপারে এই গভর্নমেন্টের যে দৃষ্টিভঙ্গি, এটা আমাকে আশাহত করছে। কারণ হচ্ছে শ্রমিকদের সাথে মেলবন্ধন ছাড়া কোনো বিপ্লব পৃথিবীর ইতিহাসে সফল হয় নাই। ফলে এটা যে বিপ্লব না, সেটার পেছনে আরেকটা বড় লজিক আমরা দিতে পারি যে অ্যাকচুয়ালি এখানে শ্রমিকদের স্বার্থটা আমরা রক্ষা করছি না। তবে মনে রাখতে হবে, এই আন্দোলনে শ্রমিকরা ছিল ছাত্রদের পরেই সবচেয়ে বেশি জীবন দেওয়া এবং সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভলি পার্টিসিপেট করা হচ্ছে শ্রমিক শ্রেণী। সো এই কারণে ছাত্রদেরকে বুঝতে হবে যে শ্রমিকদের স্বার্থ রক্ষা না করে আমরা কখনোই আগাতে পারবো না। এবং বাংলাদেশের সংবিধানেও শ্রমিক এবং কৃষকের স্বার্থ রক্ষার কোনো কাঠামো নাই। এই সংবিধান মূলত মধ্যবিত্তের এলিটদের একটা সংবিধান।
ফলে শ্রমিক এবং কৃষকদের স্বার্থ কীভাবে রক্ষা যায়, সেই রাজনীতি কীভাবে হাজির করা যায়, আমার ধারণা শ্রমিক এবং কৃষকদেরকে সম্পৃক্ত করা হয় নাই বলে এই আন্দোলন সেকেন্ড পেজে বেগবান হতে পারছে না এবং ছাত্ররা সেই ব্যাপারগুলো হয়তো বুঝতে পারছে না। তো ছাত্রদের উপর এত ডিমান্ড আমরা অবশ্যই করতেও পারি না। আমার মনে হয় যে এই আন্দোলনের এতটুকুই সফলতা যে আমরা এই আলোচনাগুলো করতে পারছি এবং আমরা এত খুব কুইকলি হাঁপিয়ে উঠলে হবে না। এই সংগ্রামগুলো কিন্তু একটা লেংদি সংগ্রাম, ফলে আমরা যতটুকু চাইব যে আন্দোলনটাকে যাতে সফল করা যায়, অ্যাটলিস্ট এই ধরনের জুলাই গণপরিসরের মতো করে আমরা যদি ছোটোখাটো আলাপ আলোচনা বা ডায়ালগ এগুলো চালাই যাই, একটা পর্যায়ে জনগণের কালেকটিভ কনসাসনেস যদি একটা কনসলিডেটেড হয়, তখন আসলে আমাদের পক্ষে একটা ডেমোক্রেটিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাটা অনেক মানে সেটার একটা সম্ভাবনা তৈরি হবে। তবে জুলাই গণঅভ্যুত্থানকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে পারি না, কারণ হচ্ছে এটার ইম্প্যাক্ট এখনও রয়ে যাবে, কারণ জনগণের মধ্যে সেই স্পিরিট আছে এবং নতুন যে গভর্নমেন্ট যদি হয় সেই গভর্নমেন্টও কিন্তু একটা প্রেশারে থাকবে। এটাই এই আন্দোলনের এতটুকু সফলতা আমরা অর্জন করতে পেরেছি। তো সময় স্বল্পতার কারণে আমি এখানেই শেষ করছি। সবাইকে আমার বক্তব্য অনেক কষ্ট করে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ।